ক্লাস এমন একটা ক্লাস নিব যেন মানসিক দক্ষতা 15 মার্কের মধ্যে 3 থেকে 4 মার্ক কভার হয়ে যায় ইনশাল্লাহ। 4 মার্ক 5 মার্ক হইতে পারে, আল্লাহ চাইলে 5 মার্ক হতে পারে। আমরা প্রথমত যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ভাষাগত দক্ষতা বিচার অথবা ভাষাগত যৌক্তিক বিচার। ভাষাগত দক্ষতা ও যৌক্তিক দক্ষতা কি আর যৌক্তিক কি এখানে একটু ব্যাখ্যা করি। সেটা হলো, মনে করেন এই যে 2 যোগ 2, আমরা সবাই জানি 4 হয়। 4 হয়। এখন একটা প্রশ্ন হলো, 2 যোগ 2 সমান সমান 5 হয় কখন? 5 হয় কখন? তা এটা হলো আপনার যৌক্তিক বিচার। হ্যাঁ? যৌক্তিক বিচার। আর যৌক্তিক আপনি বিচার তখনই করতে পারবেন যখন আপনার দক্ষতা অর্জন হবে। যারা আছেন তারা যে কেউ একটু বলেন তো, 2 যোগ 2 কখন 5 হয়? সবাই একটু বলেন, কখন 5 হয়? স্যার ভুল হইলে। ভুল হইলে, হ্যাঁ। তাহলে কি আপনি এখান কিভাবে বুঝছেন? যারা এটা জানে না বা যারা অপরিপক্ক ক্লাস 6 7 স্টুডেন্টরা দেখবেন যে 2 আর 2 5, ওরা বলতেই পারবে না এটা হয় কখন হয়। যখন আপনার ভুল হবে। হ্যাঁ? যখন আপনার ভুল হবে অথবা যখন আপনার টাইপ মিস্টেক হবে অথবা রাইটিং এ ভুল হবে। এটা হলো সঠিক উত্তর। এখন আরেকটা কথা আপনাদেরকে বলি, যেমন ধরেন এই যে নিচের নিচের কোনটি সমগোত্রীয় সমগোত্রীয় নয়? আমি একটা প্রশ্ন এখানে দেই। যেমন মনে করেন চিনি। হুম, খাওয়াতে দিলাম চুলা। চুলা গোয়াতে দিলাম ডিঙা। ডিঙা গোয়াতে দিলাম, মনে করেন যে হলো ঢেকি। চুলা ঢেকি দিই, আমরা কাঠের ঢেকি না, ঢেকি। এখন এখান থেকে আপনি দক্ষতা বিচার দিয়ে নির্ণয় করেন যে যৌক্তিক একটা আহ সূত্র তুলে ধরেন যেখানে এখানে সমগোত্রীয় নয়। সমগোত্রীয় স্যার নয় চিনি। মানে চিনি। এখন চিনি। অনেকে প্রশ্ন বলতে পারবে, কারণ এই কোশ্চেনটা হয়তো অনেকেই দেখেছে। ব্যাখ্যাটা বলুন তো কেন চিনি। আমি একটা ব্যাখ্যা দেই আপনাদেরকে, সেটা হলো চায়নারা হ্যাঁ, চায়নারা জি। চিনি ও এলাচি দিয়ে, এলাচি আমরা চিনি তো সবাই, এলাচি দিয়ে চা খায়। কি খায়? এই চিনি, এলাচি আর চা, এইগুলো কি শব্দ বলুন তো? চায়না শব্দ, চাইনিজ। চায়না শব্দ। কিন্তু এই যে চুলা, ডিঙা, ঢেকি, কোল, মুন্ডা, এগুলো কি শব্দ বলেন তো? স্যার দেশি শব্দ। দেশি শব্দ। তাহলে এই তিনজন, ওই যে যেরকম বলে না, রসুনের কি জন্য এক জায়গায়, এই তিনজন হলো একই জায়গা থেকে উৎপত্তি বাংলার ক্ষেত্রে। আর এইটা হলো বিদেশি শব্দ। বিদেশি কি শব্দ? চায়না শব্দ। কি শব্দ? চায়না শব্দ। এখন এই অপশন না থেকেও এখানে কিন্তু ভিন্ন অপশন থাকতে পারে, আমি একটু দেখাই। এই অপশন না থেকেও কিন্তু ভিন্ন অপশন থাকতে পারে। যেমন মনে করেন চিনি ঠিক উত্তর, কিন্তু আমি অপশনটা চেঞ্জ করে দিই। সেটা হলো, মনে করেন এখানে কি দেয়া যায়, চিনিটা আমি ঠিক রাখলাম, রেখে কার্তুজ, কার্তুজ, রেস্তোরাঁ, ডিপো, ডিফো। এখন বলুন তো এর মধ্যে কোনটা সমগোত্রীয় নয়? স্যার চিনি। কেন চিনি? চিনি হলো কি শব্দ আমরা আগেই জানছি, আগেই কি জানছি, চিনি কি শব্দ? চায়না। কার্তুজ কি শব্দ? স্যার তুর্কি। না, তুর্কি হলো দারোগা। স্যার, তুর্কি দারোগা।
উজবুক ফার্সি হবে। চাকরকে চাকু দিয়ে তোপ দিল। এটা পর্তুগিজ শব্দ। এক একজন এক এক রকম করে মনে রাখে, যেহেতু বাংলা পড়াই না। দেখেন, ফরাসি কাকু রেডি, এটা ফরাসি কাকু রেডি ওলন্দাজ যাবার জন্য। মানসিক দক্ষতার জন্য আমি এগুলো ঠিক করে রাখছি, সহজ সিস্টেম। ফরাসি কাকু, তাহলে ফরাসি শব্দ। কাতে কার্তুজ, হ্যাঁ, কুতে কুফন, লিখে নিতে পারেন। কাতে কার্তুজ, কুতে কুফন, এই কয়টা শব্দ থেকে ঘুরে ফিরে আসে। রেতে রেস্তোরাঁ, রেতে কি রেস্তোরাঁ, ডিতে ডিপো, ডিতে ডিপো। আর ওলান্দাজ, ওলান্দাজও একটা শব্দ, যেমন খেলি যত তাস, জানি সব ওলান্দাজ। কিন্তু এই ওলান্দাজ শব্দটাও ফরাসি শব্দ, কি আমি কি বুঝাতে পারছি? ওলান্দাজ শব্দটা ফরাসি শব্দ। আবার ডাচদের ভাষার নাম ওলান্দাজ। অর্তন, রুইতন, সিরত্তন, ইস্কাপন, এই জাতীয় যত শব্দ সব ওলান্দাজ শব্দ। তাহলে ওলান্দাজ একটা ভাষার নাম। আবার এই ওলান্দাজ শব্দটাই ফরাসি থেকে নিয়ে তারা ভাষা করছে। আমি কি ব্যাখ্যাটা দিতে পারলাম? আপনারা বুঝতে পারছেন? কি বলেন? আপনারা বুঝতে পারছেন? সবাই একটু কমেন্ট জি স্যার। কমেন্টে কথা বললে, কথা বলে আবার অফ করে রাখবেন। হ্যাঁ, আবার কেউ বলতেছিলেন যে তুর্কি, জি, তুর্কি বুঝতে পেরেছি স্যার। এগুলো মুখস্থ রাখবেন। নবম দশম শ্রেণীতে যেগুলো আছে, তুর্কি দারোগা, তুর্কি দারোগা আমার সূত্রের সাথে অনেকের নাও মিলতে পারে, তাহলে আপনাদের সূত্র মনে রাখেন, সমস্যা নেই। তুর্কি দারোগা, উজবুক চাকরকে, উজবুক চাকরকে, চাকরকে চাকু দিয়ে, চাকু দিয়ে তোপ দিল, তোপ দিল। এই যে তুর্কি শব্দ, কি কি তুর্কি দারোগা, দেখেন দারোগার সাথে তুর্কি মেলে। উজবুক মানে বোকা বোকা, বোকা চাকরকে চাকু দিয়ে তোপ দিল। এই তোপ কিন্তু এই তাপ না, আমাদের এই যে গুলিস্তানের পাশে আছে তোপখানা রোড, হ্যাঁ, এই তোপ, হ্যাঁ, তোপখানা রোড। এবং এই খানা কিন্তু আলাদা শব্দ, হ্যাঁ, খানা খেলো। তোপ শব্দটা হলো তুর্কি শব্দ, এভাবে মনে রাখবেন। আর সব থেকে বেশি আসে কোথা থেকে? যেমন হলো আপনার আহ, আরেকটা দুটো শব্দ আছে, এটাকে কি কি বলে, যেমন বার্মিজ বা বার্মা। এই যে বার্মারা মাঝে যে অং সান সুচি না ভাই, মুসলমানদেরকে মারলো রোহিঙ্গাদের, উনি যখন মুসলমানদেরকে মারলো, তখন আমরা প্রতিবাদ স্বরূপ, বিশেষ করে আমি প্রতিবাদ স্বরূপ একটা ছন্দ বানাই, সেটা হলো মায়ানমারদের লুঙ্গি ফুঙ্গি ও জামা কাপড় ধরে কালি নিতে হবে। বুঝছেন, যেহেতু এরা মুসলমানদের মারছে, তাই লুঙ্গি ফুঙ্গি ও হলো জামা কাপড় বা কাপড় চোপড়, এইগুলো হলো বার্মিজ শব্দ, হ্যাঁ, বার্মিজ শব্দ। আর একটা শব্দ জায়গা থেকে বেশি আপনাদের আসে বা সিমিলারিটি থাকতে পারে, সেটা হলো পর্তুগিজ শব্দ, হ্যাঁ, পর্তুগিজ। আপনারা আপনাদের মতো করে মুখস্থ করছেন আমি জানি, তারপরে আমি একটু বলে দেই। পর্তুগিজ, পর্তুগিজ পাদ্রি, পর্তুগিজ পাদ্রি, জানালা দিয়ে, জানালা দিয়ে, গির্জায় ঢুকে, গির্জায় ঢুকে, আজকের কলমটা স্মুথ না, গির্জায় ঢুকে, আনারস, আনারস, আলপিন ও পাউরুটি, পাউরুটি বালতিতে বললো, বালতিতে বললো। আরেকটু মিলাই দেই, পর্তুগিজ পাদ্রি, পাদ্রি কোথায় থাকে? দরজলার রাজুকেশে জানালা দিয়ে ঢুকছে, কোথায়? গির্জায় ঢুকে আনারস ছিল, আলপিন ছিল আর পাউরুটি ছিল, সেগুলো বালতিতে বললো। কিছুদিন আগে 42তম অথবা 41তম বিসিএস এ এই বালতি শব্দটা আসছিল, হ্যাঁ। তাহলে এইগুলো আপনি মনে রাখবেন। আরো একটা আছে পর্তুগিজের, সেটা হলো বোতাম মার্কা মাস্তুল মিস্ত্রি, বোতাম মার্কা মাস্তুল মিস্ত্রি, মাস্তুল মিস্ত্রি। সাবান, সাগু, সাবান সাগু ও পেঁপে, পেঁপে দিয়ে, পেঁপে দিয়ে বোমা, বোমা আজকে লেখা যাচ্ছে না ভালো, হ্যাঁ,
বোমা, বোমা ও পিস্তল বানানো, এই সবগুলো পাদ্রী শব্দ, এর বাইরে আর লাগে না। এর বাইরে আর লাগে না। আবারও বলছি, পর্তুগিজ পাদ্রী জানালা দিয়ে গির্জায় ঢুকে, এই যে গির্জা, ঢুকে আনারস, আলপিন ও পাউরুটি বালতিতে বললো একটা। আর সূত্র টু, সূত্র টু, যে বোতাম মার্কা, বোতামও মার্কা ও মাস্তুল মিস্ত্রি সবগুলোই, সাবান, সাগু, পেঁপে, বোমা, পিস্তল, এগুলো সব হলো পর্তুগিজ শব্দ। ঠিক আছে। এখানে আরেকটা পরামর্শ আপনাদেরকে আছে, আপনাদের জন্য বাংলার ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে, সেটা হলো লেখক, লেখক সাদৃশ্য, লেখক সাদৃশ্য, বৈসাদৃশ্য আসতে পারে। এটাও ভাষাগত যৌক্তিক বিচার। যেমন চারটা অপশন থাকলো, সেখানে তিনটা কাজী নজরুলের, একটা রবি ঠাকুরের। অথবা কাজী নজরুলের তিনটা উপন্যাস থাকলো, একটা থাকলো গল্প। তো এই জিনিসগুলো আসলে মানসিক দক্ষতায় পড়ানোর বিষয় না, এটা বাংলার বিষয়। প্রশ্নের প্যাটার্ন এরকম হতে পারে, আমি এটা আপনাদেরকে উপস্থাপন করলাম। আপনারা বাংলার ক্ষেত্রে সেম, ইংলিশের ক্ষেত্রে সেম, জিকের ক্ষেত্রে এই জিনিসগুলো মানসিক দক্ষতায় আসতে পারে। এই জন্য সিমিলারিটি এবং ডিসিমিলারিটি, বৈশা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, এগুলো মিলকরণ করবেন। অপশন করে হবে না, এটা আপনাকে মুখস্থ করতে হবে, হ্যাঁ মুখস্থ করতে হবে। তাহলে এই বিষয়টা আপনারা ক্লিয়ার কিনা, এখান থেকে আপনারা 1 মার্ক পাবেন নিশ্চিত, 1 মার্ক পাবেন। যদি ক্লিয়ার হন তাহলে একটু ডান বলেন অথবা আলহামদুলিল্লাহ বলেন। রমজান মাস তো আমরা সব নেই, আলহামদুলিল্লাহ বলি। সবাই মুখে বলেন অথবা একটু লিখে দিতে পারেন। আলহামদুলিল্লাহ। এবার আসেন, আরেকটা প্যাটার্ন শেখায়, আরেকটা প্যাটার্ন শেখায়। যেমন মনে করেন এই কোয়ালিটির একটা প্রশ্ন আসে, আমদানি, কমা রপ্তানি, রপ্তানি কমা জামদানি, কমা জামদানি, কমা তরকারি, এরকম থাকে, আর কিছুই থাকে না। দিয়ে এখানে হলো ক, খ, গ, ঘ, এরকম চারটা অপশন থাকে। এখানে থাকে আ, র, স, যা। তারপরে থাকে হলো আ, র, যা, স। তারপর থাকে ওয়া, র, যা, স। তারপর থাকে কোনটি নয়। এটা হলো ক্রম বিচার। হ্যাঁ, ক্রম বিচার বলেন তো, এরকম ধরনের প্রশ্নের সাথে আপনাদের সম্পর্ক আছে কিনা বা আপনার পরিচিত কিনা? জি স্যার। এটা হলো বোঝাচ্ছে এখানে যতগুলো শব্দ আছে, প্রত্যেকটার প্রথম শব্দ নিয়ে একটা শ্রেণীবিন্যাস করা। যেমন আমদানির আ, রপ্তানির র, জামদানির যা, সরকারির স। তাহলে কি হলো, আর যাস, আর যাস, এরকম কিছু টেকনিক, এগুলো দেখলেই বোঝা যায় এগুলো সস্তার ফসল। আপনারা একটা ভালো মানের বই ফলো করবেন, আর আমাদের যে লেকচার শিট আছে এই শিটটা ভালোভাবে ফলো করবেন। ইনশাল্লাহ এরকম প্র্যাকটিস হাজার হাজার করানো যায়। তা আমরা আশা করতেছি এগুলো আপনারা বাসায় করে নেবেন। প্রবলেম হলে আমাকে জানাবেন, আমরা পরবর্তীতে আপনাদেরকে সলভ করে দিব। এবার আসেন, আপনাদের জন্য সব থেকে ইন্টারেস্টিং একটা প্রশ্ন দেবো, এখান থেকে প্রশ্ন আসেই, প্রশ্ন আসেই। খেয়াল করেন, এবিসিডি কার কার মুখস্থ আছে? কার কার মুখস্থ আছে? ABCDEFGHI, JKL, MNOP, QRST, UV, WXYZ। রমজান মাস তো ভুলও যাইতে পারে, আপনারা একটু দেখেন ভুল আছে কিনা। 3 আর 3 6 আর 3 9 10 12, 12 আর 3 15, 3 18, 22 26। আশা করি ঠিক আছে, যেহেতু সেরি খাইছি তিনটায় বা তারও আগে।
এখন তো ক্ষুধা লেগে গেছে, ভুল হইতে পারে, ক্ষুধা পেটে ভুল ইনফরমেশন মাথায় আসে। আপনাদের মুখস্থ আছে কিনা এটা বলেন। জি স্যার। আচ্ছা, এইখান থেকে আপনাকে দুইটা জিনিস শিখতে হবে, একটা হলো ক্রম, সুধা ক্রম। দেখেন তো, এ এর ক্রম কত, সি এর ক্রম থ্রি, ডি এ বি সি ডি, ডি হলো ফোর, ই হলো ফাইভ, আর এফ হলো সিক্স। এই ছয়টা মুখেই নির্ণয় করা যায়, যায় কিনা? এই জি স্যার। ছয়টা মুখেই নির্ণয় করা যায়। এখন কিছু টেকনিক শেখায়। যেমন দেখেন জি, জি বলতে আমরা জি7 কে বুঝি। তাহলে জি সমান সমান 7, মনে রাখতে পারবেন কিনা? জি দেখলে আমরা কি বুঝি? 7 কে বুঝি। জি সমান সমান 7। এবার আসেন এইট। যে এইট কে, এই জি কে যদি দুই পাশে মিলাই দেন, দুই পাশে মিলাই দেন তাহলে এটা কি হয় বলেন তো? এইচ কে কি বানানো যায়? 8। তার মানে এইচ আছে 8 নম্বরে। দেখেন আমরা আই কিন্তু ইটালিক করে এরকম লিখি। তাহলে এরকম মানে ইংরেজিতে নাইনের মতো বোঝায়। কি বোঝায়? নাইনের মতো বোঝায়। এইভাবে এই টেকনিক গুলো চর্চা করবেন, বাসায় বাসায় চর্চা করবেন। দেখেন, যে মানে জয়, জয় মানে কি? আনন্দ, খেলার জয় কারা আনে জানেন তো? এই যে দেখেন মেসি, মেসি হলো খেলার জয় ছিনায় আনে। আবার আফ্রিদি, পাকিস্তানের আফ্রিদি 10 নম্বর জার্সি। তাহলে জেতে 10, কারণ জেতে জয় হয়। জয় হয় কার মাধ্যমে? 10 নম্বর জার্সির মাধ্যমে। কি বিষয়টা বুঝাইতে পারলাম কিনা? বিষয়টা বুঝাইতে পারলাম কিনা? জি। জের পরে হলো কে। দেখেন এই কেটাকে যদি ভাঙেন, তাহলে এখানে একটা দাগ আছে, আর এই কে এর এই বেঁকানো দাগটাকে আপনি সোজা করে দেন, তাহলে কে সমান সমান 11। কে সমান সমান কত? 11। তারপরে কে এর পরে আসেন এল। এই এলটা এরকম লেখে, কিন্তু এলটাকে যদি আমরা একটু বেঁকাই দিই তাহলে দেখেন দুইয়ের মতো হয়। কিন্তু দুই তো লেখা যাবে না, কারণ দুই তো বিতে আছে। তাহলে যেহেতু বির পরে, তাহলে এল এর ক্রম হলো 12, এল এর ক্রম হলো 12। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা একটু বলেন আমাকে। বাসায় এগুলো প্র্যাকটিস করতে হবে, বাসায় এগুলো কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এবার আসেন, আমি এই দিকে আসি। এবার আসেন এম। এম লিখতে, এই যে এম, এম লিখতে দেখেন হলো দুই পাশে দুটো দাগ আছে, মাঝখানের বেঁকাটাকে সোজা করে দিলে এটা থ্রি হয়ে যায়। আর থ্রি যেহেতু নেওয়া যাবে না, সেহেতু এম এর মান হলো 13 বা 13। এবার আসেন এন। এন লিখতে দেখেন এইটুকু যদি মুছে দেই, তাহলে এখানে আইবি হয়ে যায়। আইবি মানে 4, 4 তো লেখা যাবে না, তাহলে এন এর মান হলো 14। এন এর মান কত? 14। আপনারা বুঝতেছেন কিনা একটু বলেন সবাই। এন এর মান যদি, এন এর মান যদি 14 হয়, এন এর মান যদি 14 হয়, তাহলে আমাদের এরপরে ও, ওর মানটা মুখস্থ করতে হবে। ওর মানটা মুখস্থ করতে হবে যে ও সমান সমান 15। ও সমান সমান 15। আরেকটা মনে রাখা যায়, জে ও ওয়াই। জে যদি 10 হয়, তারপরে যেটা আছে ও, এটা হলো 15। এখান থেকে মনে রাখতে পারবেন। তাহলে এইবার আসেন পি। এইবার আসেন পি। পি কে কিভাবে 6 বানানো যায়? দেখেন, এই যে পি, এই পিটাকে লেজ ধরে যদি উপরের দিক নেন তাহলে এরকম হয়। এটা একটু উল্টায় দেন, তাহলে উল্টায় দিলে কত হয়? সরি, এটা যদি এভাবে উল্টায় নেন, তাহলে আমার উল্টে গেছে। এটা যদি উল্টায় নেন তাহলে এরকম হয়। এই যে, এই যে এরকম হয়। এটা যদি একটু বেঁকায় দেন তাহলে এটা 6-এর মতো হয়। তাহলে পি কে উল্টায় দিলে যদি আপনি 6-এর মতো করেন, তাহলে 6 তো আর বলা যাবে না, কারণ 6 তো শুরুতে চলে গেছে, এটা হবে 16। এটা হলো 16। তাহলে পি গেল কিউ। কিউ তো এরকম বড় হাতের, এখানে এরকম দিলে এটা 7-এর মতো হয়। 7 তো জিতে নিছি, এই জন্য কিউ হলো 17। কিউ হলো 17। এরপর আসেন আর। আর কে সেম এইভাবে দিলে 8-এর মতো হয়।
কিন্তু 8 তো আর লেখা যাবে না, কারণ 8 তো আগে নিচে এইচ। তাহলে এখানে আর সমান সমান 18। আর সমান সমান কত? 18। এবার আসেন এস। এই যে এস এর মাথাটা লাগাই দিলে 9 এর মতো হয়। তাহলে 9 তো আর নেওয়া যাবে না, কারণ আগেই তো নিছি। তাহলে এস সমান সমান 19। আর T20, তে তো T20 ম্যাচ, টি সমান সমান 20। টি সমান সমান কত? 20। আর টির পরে যেগুলো আছে ইউভি, 21, 22, 23, এভাবে গুনে ফেলবেন। এভাবে গুনে ফেলবেন। অথবা ইউ কে, এই যে ইউ তো এরকম, এখান থেকে যদি আপনি একটু হালকা মুছে ফেলেন, হালকা একটু কাটে দেন, তাহলে এরকম হয় 21। ভি কে যদি আপনি এখান থেকে একটু মুছে দেন, তাহলে হয় 2, তাহলে 22। 2 তো টির ওই পাশে। তো এগুলো ডাব্লু তে 3টে দাগ আনা যায়। 23। 13 হবে না, কারণ এম এ চলে গেছে। এইভাবে আপনারা প্রত্যেকটা অক্ষরের ফরমেশন চর্চা করে মুখস্থ রাখবেন। প্রতি বছর এখান থেকে 1 মার্ক আসে। গতবারের আগের বার আসছিল লাভ দিয়ে। লাভ বলতে আমরা কি বুঝি? এখন বলেন তো, লাভ বলতে আমরা কি বুঝি? এই এই যে বিন্যাসটা শিখালাম, এই বিন্যাসের মাধ্যমে একটু বলেন, লাভ বলতে আপনি কি বোঝেন? দেখেন তো পারেন কিনা। সবাই একটু বলেন, এল তে আমরা কত বোঝাইছি বলেন তো? এই যে এল, এল তে আমরা 12, এল তে আমরা এইভাবে দিছিলাম, তাহলে 2, 12। তাহলে এল সমান সমান 12। ওতে আমরা কি বলছিলাম? মুখস্থ করতে বলছিলাম 15, 5। ওতে 15, তাহলে দিয়ে দেন 15। শত শত স্টুডেন্ট এবার আসার পরে পারছিল না, যাদের একটু চর্চা ছিল না। এই যে ভি, ভি আছে TUV, তাহলে T20 পরে অবশ্যই সেটা বিশির পরে হবে। তাহলে ভি তে কত? ভি তে এই যে 2 দাগ মাছ একটু মুছে দিলে, তাহলে 22। আর ই, এই যে আমরা ABCD, ABCD, ই, তাহলে ই হলো 5। এই হলো 5। তাহলে লাভ বলতে হলো 12, 15, 22, 5। ঠিক আছে। এখন আপনারা যদি কাউকে আই লাভ ইউ বলতে ভয় পান, তাহলে এইটুক বলবেন যে 12, 15, 22, 25, সে বুঝুক আর না বুঝুক। আর যদি সে বোঝে, সে আপনাকে হেট না বলে, হেট হলে কি বলা যায় বলেন? এখন মনে করেন সে বুঝে ফেলছে আপনার কথা, সে আপনাকে কি রিপ্লাই দেবে? নিশ্চয়ই পছন্দ করলে তো ঠিক আছে ইয়েস, আর পছন্দ না করলে বলবে হেট। তাহলে হেট, হেট কে কিভাবে লেখা যায়? হেটের সাংকেতিক চিহ্ন কত হবে বলেন? আমি বলবো না, এটা আপনাদের কাজ। সবাই সংখ্যা লিখে বলেন। এইচ তে কত? 8, 8, আট। 1, 20, 5, 8, 1, 20, 5। তার মানে 81,205 মানে আই হেট ইউ। 81,205 মানে কি? আই হেট ইউ। আর আই লাভ ইউ মানে অর্থ হলো 12, 15, 22, 25, লাখ লাখ চলে আসছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 12,00,000, 15,225। হ্যাঁ, ভালোবাসতে গেলে তো একটু বেশি টাকা পয়সা লাগবে, কিন্তু অঙ্কের ফিগারও বেশি। এই থিওরিটা যদি বোঝেন, তাহলে 1,000 অঙ্ক দিলে 1,000 অঙ্ক পারবেন। আপনারা একটু বলেন যে থিওরিটা বুঝছেন কিনা। তাহলে আমি একটু প্রয়োগে যাই। এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে দিব। এইটা হলো সিধা করম। এটা কি করম? সিধা মানে সোজা। আরেকটা, আরেকভাবে গোনা যায় এই দিক দিয়ে, উল্টা করম। তখন জেড হবে হলো 1, আর হলো এ হবে হলো 26। তা এই ক্ষেত্রে টেকনিক নাই। আপনি মনে রাখবেন, ম্যাক্সিমাম সময় ABCD থেকে আসে, আর ম্যাক্সিমাম সময় এই WXYZ এখান থেকে আসে। তাহলে এইটা 26, এটা 25, এটা 23, এটা 22, এটা 21। আর এটা 1 হলে এটা 2, এটা 2, 3, এটা 4, এটা 5। মানে ডাব্লু হলো 4। এই পর্যন্ত আপনারা আহ মুখস্থ রাখবেন। মুখস্থ রাখলেই পারা সম্ভব। হ্যাঁ, ABCDEF আর WXYZ এখান থেকে দেখবেন, পারবেন। তাহলে আমি এই রিলেটেড 2টা প্রশ্ন দেব, যদি আপনারা পারেন তাহলে আলহামদুলিল্লাহ। ইউজ প্র্যাকটিস আমাদের লেকচার শিটে থাকবে, বা আপনারা পাবেন যে কোনো বইতে। সবাই একটু বলেন, দেওয়া দেবো কিনা। এই প্রশ্নটার আনসার দেন। এই প্রশ্নটার আনসার দেন। A+B+C সমান সমান যদি 6 হয়,
তাহলে এবিসি কত? এটা ছয়। 6। গুণ আর যোগ কি একই হয়? ভালো করে বলেন। 2 নম্বর, বি প্লাস বি প্লাস জেড সমান সমান 26 হলে, 26 হলে এ প্লাস ওয়াই সমান কত? সবাই বলেন। একজন বলছে এটার মান 6, লজিক বলেন আদৌ সত্য কিনা। এটা গুণ হবে এই জন্য ছয়। কারণ এর এর মান ওয়ান, বি এর মান টু, সি এর মান থ্রি। তাহলে কত হয়? 6। তাহলে এখানে 1 গুণ 2 গুণ 3, তাহলে কত? 6। 2 নম্বরের উত্তর বলেন। 2 নম্বরের উত্তর বলেন। 2 নম্বরের হলো 24। কেন 24 দেখেন, আমরা যদি এখানে বি কে 2 ধরি আর জেড কে 26 ধরি, তাহলে 28 হওয়ার কথা। 28 হওয়ার কথা। তো যেহেতু এখানে 28 হচ্ছে না, তাহলে বুঝবো যে এটা উল্টা করম হবে। এটা কি হবে? উল্টা করম। উল্টা করম হলে কি হবে? যে এই জেটের মান হলো 1 প্লাস বির মান হলো 25 সমান সমান 26। তাহলে উল্টাতে ঠিক আছে। তাহলে উল্টাতে যদি ঠিক থাকে, তাহলে এর মান এখন 26, আর হলো জেটের মান হলো 1, ওয়াই জেড, তাহলে এটার মান 2। তাহলে এখানে হবে 2, 26 আর 2, 26 আর 2 এর কত? 28। 26 আর 2 কত? 28। তাহলে এইটা হলো উল্টা করম আর সিধা করম। এইখানে ব্যতিক্রম আসতে পারে, আমি একটা অঙ্ক দেই। ব্যতিক্রম আসতে পারে, সেটা হলো এরকম: বি এ আর ডি সমান সমান 2 5 7 9। তারপরে পি ই এন সমান সমান 1 0 3। তারপরে বি ও টি ডট ডট সমান সমান 9 9 6 9 6 5 হলে হলে আর এ টি র্যাট সমান সমান কি? ইঁদুর নাকি অন্য কিছু? বলেন তো। আগের যে অঙ্কটা, এই অঙ্কটা সেম, কিন্তু এখানে আপনাকে ক্রম বিচারটা তারা করে দিছে। ক্রম বিচার তারা কি করছে? করে দিছে। 755 হবে। 750। 725। কারণ হলো বি এ আর, এই আর এর মান হলো 7। আর এর মান হলো 7। তারপরে হলো এর মান কত? এর মান হলো 5। টি কোথায় আছে? টি এখানে আছে। টির মান, সরি, টির মান তো 5 হতে পারে না, এটা ভুল হয়েছে। একই মান দুটো হবে না। তাহলে টির মান হলো এখানে 4 দিতে হবে, হ্যাঁ 4। কারণ এখানে যেহেতু আর এর মান এর মান 5, তাহলে এখানে টির মান হতে পারবে না, 4 হবে। হ্যাঁ, আমার প্রশ্ন ভুল হয়েছে। তাহলে উত্তর হবে কত? 754। 754। আঙ্কেল, হ্যালো, হ্যালো, হ্যালো। জি।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপরে আসেন, এই থিওরিটা যদি বুঝতে পারেন তাহলে আরেকটা থিওরিতে আমরা যাব। এখান থেকে প্রতি বছরই 1 মার্ক আসে, প্রতি বছরই 1 মার্ক আসে। আমরা আরেকটা থিওরিতে যাব কিনা সবাই একটু বলেন, সবাই একটু বলেন। ওকে। এবার আসেন ঘড়ি। ঘড়ির ঘড়ির অঙ্কগুলো আপনারা পারেন কিনা, এখান থেকে প্রায় সময় 1 মার্ক আসে ঘড়ির ক্ষেত্রে। ঘড়ির অঙ্ক আপনারা পারেন কিনা বলেন। যেমন 2টা বেজে 15 মিনিট, 2টা বেজে 15 মিনিট, 2টা বেজে 15 মিনিট। 2টা বেজে 15 মিনিটে ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এরকম যদি বলা থাকে তাহলে কিভাবে করতে হয়। প্রথমত এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা সবাই মুখস্থ করবেন। এটা হলো 11 11 M - 60H/2। এখানে একটা পরমাণু থাকে, মানে এখানে প্লাস মাইনাস মান আসতে পারে, সবসময় প্লাসটা নিতে হয়। আরেকটা হলো আরেকটা হলো এই সূত্রের মান, অনেকেই এইটাই ভুল করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এইটা ভুল করে, যে এই সূত্রের মান বা এর মান যদি এর মান যদি হলো 180 ডিগ্রি এর বেশি হয়, 180 ডিগ্রি এর বেশি হয়, তাহলে তাহলে 360 ডিগ্রি থেকে বিয়োগ বিয়োগ করতে হয়। অনেকেই এইটার করার পরে দেখবেন যে উত্তর 180 ডিগ্রির বেশি হয়ে গেছে, 210 অথবা 190, তখন ওইটাই উত্তর দিয়ে আসে না, ওইটা উত্তর দিলে ভুল হয়ে যাবে। এটার মান যদি 180 ডিগ্রির নিচেই থাকে তাহলে সেটা উত্তর। আর যদি 180 ডিগ্রির বেশি হয় তাহলে 360 ডিগ্রি থেকে বিয়োগ করার পর যেটা হবে সেটা উত্তর। আমি বিষয়টা বুঝাইতে পারছি কিনা। আরেকটা ব্যাপার হলো, এখানে এম আছে, এম সমান সমান মিনিট, এম সমান সমান হলো মিনিট। আর এইচ সমান সমান হলো এইচ সমান সমান হলো এইচ সমান সমান হলো ঘন্টা, এইচ সমান সমান হলো ঘন্টা, এইচ সমান সমান ঘন্টা। সবাই বুঝছেন কিনা এই থিওরিটা? তাহলে আমি অঙ্কের সমাধানে যাই। যেমন দেখেন, এখানে বলছে টু টু, তাহলে এইচ সমান সমান 2 ঘন্টা, এম সমান সমান 15 মিনিট। জাস্ট এইটা এইখানে বসাইতে হবে। তাহলে আমরা একটু এইখানে সংক্ষেপে বসাই, 11 গুণ 2 মাইনাস 60 গুণ 15/2। তাহলে এখন কি হয়, 11 দুগুণি, সরি, এমতে তো মিনিট, আমার মান ভুল পাতানো হয়েছে। 11 সাথে 15 হবে। হ্যাঁ, 11 15 আর এখানে 2, তাহলে 15 কে 15, আবার 15 কে 15, 165। এই যে 165 মাইনাস 60 দুগুণি 20, 120 সমান সমান 2। তাহলে 120 বাদ গেলে থাকে কত, থাকে হলো 45/2, সমান সমান 22 পূর্ণ 1/2 ডিগ্রি। এটা হলো উত্তর, 22 পূর্ণ 1/2 ডিগ্রি। এইভাবে যাই আসুক, দুটোই 15 আসুক, তিনটায় 15 আসুক, একটায় 5 আসুক, যাই আসুক,
আপনারা এইভাবে করবেন, এইভাবে করে ফেলবেন। আপনার থিওরিটা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে এই কোয়ালিটির আরেকটা অঙ্ক আপনাদেরকে ক্লাস টেস্ট দেই, যদি মিলাইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা সব অঙ্ক পারবেন। একটাই 50, একটাই 50 মিনিটে ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা করে ফেলেন। আরেকটা দেই, সেটা হলো ঘড়িতে যখন রাত 8টা বাজে, রাত 8টা বাজে তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, দুইটাই করেন। পারবেন কি? এটা 115। 115? কোনটা, প্রথমটা? জি। 11 × 50 / 6 5 11 × 55 - 60/2, তাহলে থাকে কত? 490/2। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর হলো 5 দুগুণে 45। তাহলে 360টাকে বাদ দিলে থাকে 115, ঠিক আছে। কারণ 360 অনেকে 245 দিয়ে আসবে, তোমার সমান কত? 115। ঠিক আছে, এটাও তাহলে পারবেন, এটাই সেম, রেজাল্ট বড় আসবে, আপনারা করতে পারবেন। সবাই কি পেরেছেন? তাহলে সামনের দিকে যাব। 171.5 আসে কি পরেরটা? না, এত তো পয়েন্ট তো আসার কথা না। রাত 8টা বাজে, তাহলে 11 × 0 - 60/8 ছ আটা 48 না, 6 8 48/2, এখানে তো জিরো হয়ে গেল, এখানে তো জিরো হয়ে গেল, এই যে জিরো। তাহলে এখানে আসতেছে কত? 2 4 240, 120, 240 রেজাল্ট আসছে। তাহলে হবে না, 360 থেকে বিয়োগ করতে হবে, হ্যাঁ। কি আপু বুঝতে পারছেন কিনা? আপনি হয়তো এখানে 11 ধরে ফেলছেন। জি জি, বুঝেছি। ঠিক আছে, তাহলে কি সামনের দিকে যাব? রিলেশন, এই রিলেশন নির্ণয়ের ক্ষেত্রে আপনাদেরকে বলি, আপনারা কোনো বই খাতা পড়বেন না, যা আছে সব বাদ। কি বলছি বলেন তো? রিলেশন নির্ণয়ের ক্ষেত্রে কি করবেন? রিলেশন নির্ণয়ের ক্ষেত্রে বই খাতায় অত কিছু পড়ে এই সম্পর্ক নির্ণয় করতে যাবেন না। আপনি বাস্তবিক অর্থে ছক আঁকাবেন, প্রয়োজনে 4 5 দিন সময় ব্যয় করবেন, আত্মীয়দের নিয়ে বসবেন। আমরা অনেকেই যারা শহরে থাকি, তারা আমাদের কার সাথে কি সম্পর্ক আমরা এটা জানি না। তা আমি একটু ছক আঁকাই দেই, আর আপনারা আপনাদের মতো করে আঁকবেন। আর কয়েকটা প্র্যাকটিস করবেন বই থেকে বা প্রিভিয়াস কোশ্চেন গুলো, যে কি কি সম্পর্ক আসছে, প্র্যাকটিস করে নিজের মতো করে করবেন, মিললে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। যেমন দেখেন, এটা হলো ইউ, এটা কি? ইউ। আপনার সাথে কার কার সম্পর্ক আছে বলেন তো? আপনার সাথে কার কার সম্পর্ক আছে? আপনার বাবা, আপনার মা,
আপনার ভাই, আপনার বোন, তারপরে আর কে কে আছে? আপনার দাদা, আপনার দাদি, আপনার নানি, তাই তো? আপনার শ্বশুর, শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার আরেকটা জিনিস থেকে গেছে, কি বলেন তো? সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস থেকে গেছে। আপনার অনেক কিছুই দিছি, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেইনি। কোনটা বউ। বলেন তো? হ্যাঁ, গুড। আপনার স্ত্রী। আর যারা মেয়ে আপুরা আছেন, তাদের হাজবেন্ড, মানে কি, স্বামী। এখন দেখেন, আপনার আপনার বাবার আবার কি আছে? আপনার বাবার আবার কি আছে? ছেলে আছে। হ্যাঁ, আপনার বাবার আবার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, আপনার বাবার শাশুড়ি আছে, হ্যাঁ, আপনার বাবার ভাই আছে। তাইলে এখন চিন্তা করবেন, আপনার বাবার ছেলে আপনার কি হয়? আমার বাবা তার ছেলে তো আমার ভাই হয়। আমার বাবার মেয়ে তো আমার বোন হয়। আমার বাবার, এটা কি লিখছি, বউ। আমার বাবার স্ত্রী তো আমার মা হয়। আমার বাবার শাশুড়ি আমার কি হয়? নানি হয়। আমার বাবার আহ ভাই আমার কি হয়? চাচা। এইভাবে বাবার যত যত আছে, যা যা মনে আসে ডিটেলস নিজে নিজে করবেন। এবার হলো আপনার মা। আপনার মার মা আছে, এরকম সবগুলো আছে। আপনার মার মেয়ে আছে, আপনার মার ভাই আছে, হ্যাঁ, আপনার মার যা আছে। এই তার সাথে আপনার সম্পর্ক কি? এইভাবে এইভাবে প্রত্যেকটা চার্ট নিজেরা করবেন। একটা জিনিস অনেকেই পারে না, সেটা হলো পিসি, পিসি আর মাসি। হ্যাঁ, আপনার পিসি আছে, পিসিকে আর মাসিকে বলেন তো, অনেকে এটা বোঝে না। পিসি পিস- হচ্ছে পিসি ফুফু। হচ্ছে ফুফু, আর হচ্ছে মাসি হচ্ছে এ হচ্ছে খালা। খালা। পিসি হলো, আর মাসি এটা হলো মায়ের, তাহলে হলো খালা। আর এটা হলো ফুফু। সাধারণত হিন্দু ধর্মের যারা আছেন তারা পিসি আর মাসি বলতে অভ্যস্ত, আর আমরা ফুফু আর খালা এই বলতে অভ্যস্ত। এই বিষয়টাও আপনারা খেয়াল রাখবেন। এই সম্পর্ক যখন আপনি বুঝবেন, তখন যত প্রকারই সম্পর্ক আসুক না কেন আপনি পারবেন। আমি একটা বা দুইটা আপনাদেরকে একটু দেখাই, হ্যাঁ, তাহলে সুবিধা হবে যে হলো কিভাবে নির্ণয় করতে হবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে মুছে দিলাম, হ্যাঁ। আমি একটা সাজানো প্রশ্ন দেই, আপনারা লেখেন। একটি ছবি দেখিয়ে, একটি ছবি দেখিয়ে দেখিয়ে রোজিনা বলল, একটা ছবি দেখিয়ে রোজিনা বলল, কি বলল? সে আমার দাদার একমাত্র, সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে। তাহলে রোজিনা, রোজিনা ও রোজিনা ও না, রোজিনার সাথে ছবির লোকটির সম্পর্ক। দেখেন, এগুলো কি মুখস্থ করে নির্ণয় করা যায়? যায় না, কিন্তু আমি যে টেকনিকটা দিয়েছি, আর এই প্রশ্নটা কিন্তু আমি একটা বই থেকে নিছি, বা আমি নিজে তৈরি করে দিতে পারতাম, তাতে একটু সময় বেশি লাগতো। তাহলে এখানে কে বলছে? রোজিনা। এই রোজিনা, রোজিনা হয়ে যাবেন আপনি। আপনি পুরুষ হইলেও রোজিনা সাজবেন, আর মেয়ে হইলেও যে নাম আছে সে নাম বাদ দিয়ে আপনি হয়ে যাবেন রোজিনা। এটা হলো আমি। তাহলে আমি বলতেছি আমার দাদার, তাহলে আমার দাদা, এই যেখানে আমি বলতেছি আমার দাদা, ঠিক আছে, আমার দাদার একমাত্র ছেলে আছে। তাহলে আমার দাদা ছেলে আমার কি? বাবা। তাহলে আমার বাবা, তাহলে আমার দাদার একমাত্র ছেলে তো আমার বাবা।
আর আমার বাবার একমাত্র ছেলে, আমার বাবার একমাত্র ছেলে তো এই আমি যেহেতু রোজিনা, তাহলে আমার ভাই অতি বাধ্য। হ্যাঁ, যেহেতু মেয়ে আছে অনেকগুলো বা আরো বেশি থাকতে পারে, ছেলে তো একটা। দেখছেন আমি যে থিওরি দিছি, আপনি যদি নিজের সম্পর্কের সাথে বিবেচনা করেন তাহলে 99% সঠিক হবে, 1% ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু রোজিনার সাথে করতে গেলে আপনার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি বিষয়টা বুঝাইতে পারছি কিনা? আমি বিষয়টা বুঝাইতে পারছি কিনা? চার্জার আছে, টাইপ সি, বন্ধ হয়ে গেল। সবাই একটু রিপ্লাই দেন, এটা বুঝছেন কিনা? ওকে, আরেকটা দিব, আরেকটা প্রশ্ন দিব। সেটা কততম বিসিএস থেকে নেওয়া যায়, 36তম বিসিএস এর থেকে নেই, তাও লিখিত। হ্যাঁ, দেখি। ক, খ এর পুত্র, ক, খ এর পুত্র, গ, খ ও গ পরস্পর ভাই, খ ও গ পরস্পর পরস্পর ভাই। হুম। ঘ হচ্ছে গ এর মা, ঘ হচ্ছে ঘ এর মা, ঘ হচ্ছে গ এর মা। ত, ঘ এর কন্যা, ত, ঘ এর কন্যা। ত, ঘ, সম্পর্কে, সম্পর্কে ত, ক এর কি হয়, সম্পর্কে ত এর কি হয়। দেখেন কত উল্টো পাল্টা একটা প্রশ্ন, এটা মুখস্থ করে হবে না। এখন আপনারা সম্পর্ক নির্ণয় করতে পারেন কিনা একটু চেষ্টা করে দেখেন, না হলে আমি করে দিব। ক, খ এর পুত্র, ঠিক আছে? তাহলে ক তে আপনি ধরে নেন ক হলো খ এর পুত্র। তাহলে খ মানে মনে করেন আমি, এই যে খিজির, আমি হচ্ছে খিজির। তাহলে খ এর পুত্র, আমার পুত্র ক, একটা নাম দিয়ে দিলে ভালো হয়, মনে করেন করিম, কতে করিম। এখন বলছে খ ও গ পরস্পর ভাই, তাহলে আমার একটা ভাই আছে গতে, মনে করেন গফুর। এই যে গফুর, গফুর হলো আমার ভাই, আমার ভাই। ঘ ও গ পরস্পর ভাই, ঘ হচ্ছে গ এর মা। তাহলে গ কই, এই গ এর মা, গ এর মা হলো ঘ। তাহলে আমারও মা, ঘ হলো আমার মা, ঘ হলো আমার মা। এখন বলছে কি, চ, ঘ এর কন্যা, চ হলো ঘ এর কন্যা। তাহলে এই ঘ এর কন্যা হলো, কন্যা হলো চ। তাহলে আমার মার কন্যা আমার কি হয়, আমার মার কন্যা, তাহলে এটা আমার কি বোন, এটা আমার বোন। এখন বলছে কি, এখন বলছে কি যে চ এবং ক এর সম্পর্ক কি, চ এবং ক এর সম্পর্ক কি। তাহলে এই, এই আমার, আমার কি হয়েছে, মার, আমার বোন, তাই তো, মায়ের মেয়ে আমার বোন। আবার আমার ক হলো করিম, আমার ছেলে। তাহলে আমার ছেলে আর বোনের সাথে সম্পর্ক কি বলেন? দেখছেন কতটা সহজ হয়ে গেল। জাস্ট আপনি আপনার সাথে বিবেচনা করলেন, ওদের সাথে বিবেচনা করলে আপনার বলাটা খুব কঠিন হইতো। অপশনে কি কি আছে, অপশনে কি কি আছে একটু দেখে দেখে দেই। অপশনে আছে হলো অপশনে আছে হলো খালা, দাদি, নানি, ফুফু। খালা, দাদি, নানি, ফুফু। ফুফু, আপনারা মনে হয় বুঝতে পারছেন আমি যেভাবে ব্যাখ্যাটা দিছি। নিজের সাথে যখন সম্পর্ক মিশে যায় তখন আর ভুল হয় না। দেখেন তো বুঝতে পারছেন কিনা, উত্তর কোনটা হবে বলেন? খালা, দাদি, নানি না ফুফু? হপু। হ্যাঁ,
কোনটা হবে বলেন? ফুফু। ফুফু। আপনারা কি থিওরিটা বুঝতে পারছেন? এখানে দেখেন ক কিন্তু আহ, খ এর পুত্র, খ কিন্তু আমি হয়ে গেছি, আমার সাথে তুলনা করছে। খ যদি আমি হই, তাহলে আমার পুত্র ক মানে করিম, এই যে আমার ছেলে, এই যে আমি বলছি এটা আমার ছেলে, আমি এখানে সংকেত দিয়ে রাখছি। এইবার খ ও গ পরস্পর ভাই, তাহলে খ তো আমি, তাহলে গ আমার আপন ভাই, আমার আপন ভাইয়ের নাম গফুর। আবার বলছে কি, ঘ হচ্ছে গ এর মা, তাহলে আমার আপন ভাইয়ের মা হলো ঘ, তাহলে ঘ হলো আমারও মা। এই যে ঘ হলো আমারও মা। এখন বলছে সোয়া হলো ঘ এর কন্যা, তাহলে আমার মার তো একটা মেয়ে আছে, তাহলে আমার মার যদি মেয়ে হয়, তাহলে সে আমার বোন হতে বাধ্য, তাহলে এই হলো আমার বোন। এখন বলছে এই আমার বোন আর আমার ছেলের সম্পর্ক। ও আচ্ছা, তা তো সবাই পারবে, আপনি এমনি বুঝবেন আমার বোন আমার ছেলের কি হয়। এ আপনার আর কারোর কাছে শোনা লাগবে না, ভুল হবে না। এইভাবে হাজার হাজার প্র্যাকটিস করতে পারবেন। এটা হলো আমার থিওরি, আমি ক্লাসে এতটুকুই শেখাই, সময় থাকলে আরো হয়তো প্র্যাকটিস করাই। কিন্তু আমাদের সময় এইগুলো এক একটা সম্পর্ক হাজার, ওই যার মতো করে করে লিখতো, ব্যাখ্যা দিত, ওই ব্যাখ্যা দিতে যেয়ে 100 200 300 প্র্যাকটিস করতাম, আর মাথা ভারী হতো। পরীক্ষায় আসলে 8টার মধ্যে 10টার মধ্যে 7টা 8টা পারতাম, 2টা 3টা ভুল যাইতো। কিন্তু এই থিওরিতে যে আপনি হয়ে যাবেন, পরীক্ষায় যাই আসুক বিচার করবেন আপনার সাথে, আপনার সম্পর্কের সাথে যখন আপনি জানবেন, তখন যে কোনো সম্পর্ক আপনি নির্ণয় করতে পারবেন। এখান থেকে 1 মার্ক ধরে নিতে পারেন, এখান থেকে পরীক্ষায় 1 মার্ক আসার সম্ভাবনা আছে। তাহলে আমি সামনের দিকে যাব কিনা বলেন? সামনের দিকে যাব কিনা? জি স্যার। আপনাদের আরেকটা টপিক আছে, সেটা হলো ভুজ, বহুভুজ। বহুভুজ এটা খুবই কঠিন এবং অনেক সূত্র আছে। আমি একটু সহজ করে বোঝাই, লেখেন। বতে ব পাওয়া যায়, বতে ব পাওয়া যায়, যেরকম টাকাই টাকা পাওয়া যায়, বতে ব পাওয়া যায়। এই একটা ব সমান সমান বাহুর সংখ্যা, একটা ব সমান সমান বাহুর সংখ্যা, আর একটা ব সমান সমান বহিস্থ কোণ, বহিস্থ কোণ। একটা ব সমান সমান বাহুর সংখ্যা, আর আরেকটা ব সমান সমান বহিস্থ কোণ। তাহলে বাহুর সংখ্যা আর বহিস্থ কোণ, বাহুর সংখ্যা আর বহিস্থ কোণ, হুম, এই দুইটা সাথে সম্পর্ক আছে। এই দুইটা দিয়ে যদি আপনি 360 ডিগ্রিকে ভাগ দেন, খেয়াল করেন, এই বাহুর সংখ্যা দিয়ে যদি 360 ডিগ্রিকে ভাগ দেন, তাহলে বহিস্থ কোণ পাবেন। বহিস্থ কোণ দিয়ে যদি 360 ডিগ্রি ভাগ দেন, তাহলে বাহুর সংখ্যা পাবেন। এই বতে ব পাওয়া যায়, থিওরিটা হলো এখানে। বিষয়টা বুঝতে পারছেন কিনা? বাহুর সংখ্যা, বহিস্থ কোণ, আর একটা আছে অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ হলো আলাদা, অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ আলাদা, অন্তস্থ কোণ কি আলাদা। আমরা শুধু বাহুর সংখ্যা আর বহিস্থ মনে রাখবো, বতে ব পাওয়া যায়। অন্তস্থ কোণ বের করার একটা সূত্র আছে, সেটা হলো এই যে বহিস্থ কোণ, বহিস্থ কোণ প্লাস অন্তস্থ কোণ, প্লাস অন্তস্থ, অন্তস্থ কোণ সমান সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এই সূত্রটা আপনাদের মুখস্থ করতে হবে, তাহলে পারা যাবে। বহিস্থ কোণ প্লাস অন্তস্থ কোণ, জাস্ট এই কয়টা জিনিস যদি মুখস্থ রাখতে পারেন, তাহলে 500 অঙ্ক দিলে 500 অঙ্ক করতে পারবেন। আপনারা এটা মুখস্থ করতে পারবেন কিনা, ইয়েস অর নট? জি স্যার, পারবো। তাহলে সূত্রটা কি দিয়েছি? বতে ব পাওয়া যাবে, কি পাওয়া যাবে? বতে ব পাওয়া যাবে। এবং বতে ব বতে ব পাবো। পাইতে গেলে আমরা ভাগ দিব কাকে? অলওয়েজ, অলওয়েজ ভাগ দিব কাকে? 360। 360 কে। আমি একটা প্রয়োগ দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হলো একটি ষড়ভুজের, একটি ষড়ভুজের বহিস্থ, বহিস্থ কোণের
পরিমাণ কত, এর একটা সূত্র আছে, অজাবরণা সূত্র। এগুলো আমরা ভুলে যাব। দেখেন তো এখানে বাহুর সংখ্যা কয়টা? ছয়টা। একটি ষড়ভুজ, তাহলে বাহু সমান সমান কত? 6। তাহলে এখন আমরা ভাগ দেব কত দিয়ে বলেন তো? 360। 360 কে ভাগ দেব কত দিয়ে? 6 দিয়ে। 6 6 36, 60। এই 60 ডিগ্রি কি কোণ? এই 60 ডিগ্রি কি কোণ? এটা হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণ। কি বিষয়টা কি বোঝা গেল? এর কিন্তু অনেক কঠিন প্রক্রিয়া ছিল, আমরা সহজে আসছি। এখন এই প্রশ্নটা যদি বলতো একটি ষড়ভুজের বহিস্থ কোণ না অন্তস্থ কোণ কত, তাহলে আমরা কি করতাম? অন্তস্থ কোণ দিলে বহিস্থ কোণ বের করে এরপরে হচ্ছে অন্তস্থ অন্তস্থ কোণ কোণ। দিলে আগে বহিস্থ কোণ বের করবেন, কারণ এই ছাড়া আমাদের উপায় নাই। অন্তস্থ কোণ সূত্র অনেক কঠিন। তাহলে আমরা প্রথমে ভাগ দেব 6 দিয়ে। দিলে আমরা যে 60টা পাবো এটা হলো বহিস্থ কোণ। এবার এখান থেকে এসে 180 - 60 সমান সমান 120, এইটা হলো অন্তস্থ কোণ। এটা মুখে মুখে হয়ে যাবে, খাতা কলম লাগবে না পরীক্ষা হলে। বিষয়টা বোঝা গেছে কিনা? বিষয়টা বোঝা গেছে কিনা? স্যার জি আরেকবার স্যার। একটু কোথা থেকে বোঝাবো বলেন? যদি প্রথম হলো থেকে। আপনার চতুর্ভুজের অন্তস্থ কোণ চাই, তাহলে অন্তস্থ কোণ চাইলে আপনি তো 6 দিয়ে ভাগ দিলে বহিস্থ পাবেন। তাহলে এই বাহুর সংখ্যা 6 দিয়ে আগে বহিস্থ বের করে নেবেন। তো বহিস্থ বের করার পরে আপনার চাইছে অন্তস্থ, তাহলে কি করবেন? এই বহিস্থ এখানে মানটা বসাই দেবেন। এই যে বহিস্থ কোণের এখানে যদি আপনি 80 বসান, 80 প্লাস অন্তস্থ সমান সমান 180। তাহলে এই সরি 60, 60টা ওই পাশে নিয়ে গেলে বিয়োগ হয়। আর সেহেতু আমরা জানি অন্তস্থ কোণ বা বহিস্থ কোণ যে কোনো একটা যদি 180 থেকে বিয়োগ করেন তাহলে অপরটা পাওয়া যায়। যেমন বহিস্থ কোণ 60, 180 থেকে 60 বিয়োগ করলে আপনি পাবেন অন্তস্থ। আবার অন্তস্থ কোণের মান যদি এখান থেকে বিয়োগ করে দেন তাহলে যেটা থাকে সেটা হলো বহিস্থ কোণ। সেটা কি কোণ? বহিস্থ কোণ। যেমন দেখেন, আমি যদি বলি একটি বহুভুজের একটি বহুভুজের বাহুর সংখ্যা বাহুর সংখ্যা 8, তাহলে বহিস্থ বহিস্থ কোণের পরিমাণ কত? কি বলতে পারবেন? একটি বহুভুজের বাহুর সংখ্যা 8, তাহলে বহিস্থ কোণের পরিমাণ কত? 45 ডিগ্রি স্যার। কত? 45 ডিগ্রি। কিভাবে পাইলেন? ওই যে বাহুর সংখ্যা আছে, বাহুর জি সংখ্যা দিয়ে স্যার। 360 কে ভাগ দিলে বস্তু পাওয়া যায়। ভাগ দিলে কত? 45 ডিগ্রি। গুড। এখন এই অঙ্কটাই যদি হলো আপনাকে বলতো বহিস্থ কোণ না অন্তস্থ কোণের মান কত, তাহলে কি করতেন? অন্তস্থ কোণের পরিমাণ কত? তাহলেও আপনি এই যে 360 কে 8 দিয়ে ভাগ দিতেন, ভাগ দিলে 45। এই একশো 45 আশি থেকে 45 বিয়োগ হবে। তখন বহিস্থ যখন পাবেন তখন 180 - 45 সমান সমান কত? 135 ডিগ্রি। 135 ডিগ্রি। এখান থেকে আরেকটা জিনিস চাইতে পারে যে এই বহুভুজটির বহিস্থ কোণগুলোর সমষ্টি কত? বহিস্থ কোণগুলোর সমষ্টি কত? বহিস্থ কোণগুলোর সমষ্টি কত? তাহলে দেখেন তো বহিস্থ কোণ মানে কি? এখানে বহিস্থ কোণ আমরা কত পাইছি? 45 না? 45। তাহলে এই 45 × 8। কেন 8? কারণ বাহুর সংখ্যা যেহেতু 8, তাহলে কোণও 8টা। তাহলে 8টা কোণ দিয়ে গুণ 45 × 8, তাহলে 360। একটা জিনিস মনে রাখবেন, বহিস্থ কোণের সমষ্টি সব সময় 360 হয়। সে 8টা বাহু হোক, আর 4টা হোক, আর 12টা হোক, আর 16টা হোক। মনে থাকবে? বহিস্থ জি স্যার। কোণের বহিস্থ কোণের কোণগুলোর সমষ্টি বললেই 360 দিয়ে আসবেন।
কিন্তু অন্তস্থ কোণের গুলো বাড়ে কমে, ও অন্তস্থ কোণগুলোর কি বাড়ে কমে। যদি এখানে বহিস্থ না বলে অন্তস্থ বলতো, তাহলে 135 গুণ 8, দেখেন অনেক বেশি হইতো। হ্যাঁ, মুছে গেল কেন? তাহলে এখানে কত ছিল? 135 গুণ কত? 8। তাহলে গুণ করলে যা হয় সেটা হলো অন্তস্থ। বহিস্থ কোণের কোণগুলোর সমষ্টি বললেই হিসাব কিতাবের দরকার নেই, 360 দিয়ে আসবে। আর অন্তস্থ কোণের সমষ্টি বললে অন্তস্থ কোণ বিয়োগ করে যতগুলো বাহুর সংখ্যা অত দিয়ে গুণ দিয়ে দেবেন। আমি বিষয়টা বোঝাতে পারলাম কিনা? সবাই একটু বলেন। সবাই একটু বলেন। জি। তাহলে এখানে আরো অনেক প্রয়োগ আছে। এই অন্তস্থ বহিস্থ এই চারটা বিষয় আসে সবসময়। হয় বহিস্থ কোণ চাই, না হলো অন্তস্থ কোণ চাই, না হয় বহিস্থ কোণগুলোর সমষ্টি, না হলে অন্তস্থ কোণগুলোর সমষ্টি, অথবা বাহুর সংখ্যা কত ষড়ভুজের, অথবা বহিস্থ কোণের পরিমাণ কত, অথবা বাহুর সংখ্যা কত। এই ঘুরে ফিরে এর বেশি আর চাইবে না। এই চারটা সূত্র মনে রাখলে দেখবেন সব কিছু পারবেন। শুধু এইগুলো নোট খাতা কয়েকবার করে করবেন, করার পরে যে প্র্যাকটিস শুরু করবেন। এখন আপনাদের আরেকটা বিষয় আছে, সেটা হলো দিন, মাস ও সময়। দিন, মাস কি ও সময়। আপনাদেরকে একটা থিওরিটি, বছর যে তারিখে শুরু হয়, বছর যে বারে শুরু হয়, যে বারে শুরু হয়, হ্যাঁ, লিপ ইয়ার ব্যতীত, লিপ ইয়ার ব্যতীত সেই বারে শেষ হয়, সেই বারে শেষ হয়। বিষয়টা বোঝেন কিনা দেখেন তো। আমি যদি বলি 2021 সালের, 21 সালের 1লা জানুয়ারি, 1লা জানুয়ারি শুক্রবার, শুক্রবার, তাহলে 2021 সালের 31শে জানুয়ারি, 31শে জানুয়ারি কি বার বলেন তো? 31শে জানুয়ারি না, 31শে ডিসেম্বর। শুক্রবার হবে। 31শে ডিসেম্বর। প্রথমে আপনাকে যেটা দেখতে হবে সেটা হলো এইটাকে 4 দিয়ে ভাগ যায় কিনা, মানে এটা অধিবর্ষ লিপ ইয়ার কিনা। যেহেতু 4 দিয়ে ভাগ যায় না, সেহেতু যেদিন শুরু হয়েছিল শুক্রবারে শুরু হয়েছিল, আর শুক্রবারে শেষ হবে। আর একটা প্রশ্ন আসতে পারে, 2022 সালের জানুয়ারি মাস, এটা 1 তারিখ কি বার হবে বলেন তো? 2022 সালের জানুয়ারি মাস কি হবে? শনি। এক- শনিবার। শনিবার। একদিন বাড়বে। ঠিক এই প্রশ্নটা একটু চেঞ্জ হয়ে আসতে পারে। সেটা হলো, যদি এরকম করে আসে, এখানে যদি এরকম থাকে যে 2021 না থেকে 2020 সালের 1লা জানুয়ারি শুক্রবার, তাহলে তাহলে 2020 সালের 31শে ডিসেম্বর কি বার বলেন তো? রবিবার। না, রবিবার কেন? হ্যাঁ, লিপ শুক্রবার শনিবার। হলে শনিবার একদিন বেশি হবে। তাহলে একদিন বাড়বে। কি বাড়বে? একদিন বাড়বে। তাহলে 2020 সালের 31শে ডিসেম্বর যেহেতু শুক্রবার ছিল, আর এবার হবে শনিবার, শনিবার। তাহলে 2020 সালের, 2020 সালের, হ্যাঁ, জানুয়ারি মাসের, 2020 সাল তো গেল, তাহলে দুই 21 হাজার সালের হবে। সালের 1লা জানুয়ারি কি বার হবে? তখন 2 দিন বাড়বে। রবিবার। রবিবার, শুক্রবার, শনিবার, রবিবার, তো লিপ ইয়ারের একদিন। এই থিওরি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এই থিওরি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এখানে আর একটা থিওরি দেই। মনে করেন 1 তারিখ, 1 তারিখ হলো শনিবার। 1 তারিখ কি বার? শনিবার।
তাহলে 1 যোগ 7 সমান সমান 8 তারিখও শনিবার হবে। প্রতি 7 দিন পর পর সেম বার হয়। তাহলে 8 যোগ 7 সমান সমান 15। এই 15 তারিখও শনিবার হবে। তাহলে 15 যোগ 7 সমান সমান কত? 22। এই 22 তারিখও শনিবার হবে। প্রতি 7 দিন পর পর, প্রতি 7 দিন পর পর একই বার হয়। কি বার হয়? একই বার হয়। যেমন দেখেন, আমি যদি বলি এই যে 2021 সালের 21 সালের পয়লা পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি রবিবার। রবিবার। তাহলে তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ মাসের মার্চ মাসের 10 তারিখ, 10 তারিখ কি বার? মার্চ মাসের 10 তারিখ কি বার? পারবেন কিনা? 2021 সালের 1 জানুয়ারি রবিবার। তাহলে মার্চ মাসের 10 তারিখ। এখন দেখেন, এই যে খর গুনতে হবে। এই উঁচু জায়গায় যেটা পড়বে সেটা হলো 31। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, রবিবার হবে। আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জুলাই মাস 31। আবার আগস্ট মাস 31, দুইবার। তাহলে আমরা দেখতেছি যে জানুয়ারি মাস হলো 31 যোগ জানুয়ারির পরে ফেব্রুয়ারি, 21 সাল তো লিপ ইয়ার না, তাহলে 28 যোগ মার্চ মাসের 10। 8 আর 1 কত? 9। 1 আর 2, 2 আর 1 3, 3 আর 3 6। এই 69-কে ভাগ দেব 7 দিয়ে। 7 8 56, 7 9 63। এই 7 9 63, তাহলে 6। এখন হলো আমার কি বার ছিল? এই যে জানুয়ারি ছিল রবিবার। এই রবিবারের সাথে 6 দিন যোগ করব। রবিবারের সাথে, তাহলে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। এভাবে বলি। রবিবার হলো সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। 6 দিন পরে হচ্ছে শনিবার। 6 দিন পরে কি? শনিবার। বার হবে শনিবার। আপনি কি শনিবার বলছিলেন? না। ওকে। আরো অনেক তথ্য আছে। 52 দিনে, 52 সপ্তাহে, 365 দিনে বছর, 366 দিনেও কিন্তু বছর হয়। হ্যাঁ, বছর কয় দিনে বলেন তো? 365 দিনে 1 বছর। 365 66 দিনেও কিন্তু বছর হয়। হ্যাঁ। দেখেন, আরেকটা ধাপ করাই। তমা 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 17 দিন আগে বলেছিল আগামী আগামীকাল আমার জন্মদিন। আজ মাসের 25 তারিখ। 25 তারিখ হলে, আজ মাসের 25 তারিখ হলে তার জন্ম তারিখ কত? তার জন্ম তারিখ কত? পারা যাবে এই অঙ্কগুলো করতে? এই ফরম্যাট। দেখেন, এই ধরনের অঙ্ক আসলে আপনারা D2 - D1 এইটা হিসাব করবেন। প্লাস নয় অথবা তারিখ হবে। মাইনাস। দেখছো, আগামী বলছে কি আগামীকাল, তাহলে যোগ 1। যদি বলতো গতকাল, তাহলে বিয়োগ 1। তাহলে D2 মানে 25, -17। আর যেহেতু বলছে আগামীকাল, সেহেতু 1। 17 থেকে 25 থেকে 17 চলে গেলে থাকে 8 যোগ 1 সমান 9 তারিখ। তার জন্ম তারিখ হলো 9 তারিখ। এই সবসময় একই সূত্র। এরকম আরেকটা অঙ্ক দিব কিনা বলেন?
এরকম আরো একটা অঙ্ক দিব কিনা? আচ্ছা, এখানে তো 25 থেকে 16 বাদ দেওয়া যাবে তাই না? যেহেতু ও আগামীকাল বলে। আগামীকাল? না, 25 থেকে 16, হ্যাঁ দিতে পারবেন, কিন্তু ওটা সবসময় আপনি মিলাইতে পারবেন না। কোনো কোনো সময় হলো আপনাকে আবার আহ ইয়েও করতে পারে, মানে বিভিন্ন তথ্য চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, 16 বিয়োগ কিন্তু সবসময় বুঝবেন না। আরেকটা অঙ্ক দেই তাহলে আপনারা বুঝবেন। তো রহিমা, রহিমা 3 দিন পূর্বে, 3 দিন পূর্বে বলেছিল, রহিমা 3 দিন পূর্বে বলেছিল, গত কাল এর আগের দিন, গতকালের আগের দিন আমার ভাইয়ের বিয়ে, বিয়ে ছিল। আজ 20 তারিখ হলে, 20 তারিখ হলে বিয়ের তারিখ কত? বিয়ের তারিখ কত? দেখেন তো 15 পারেন? তারিখ। বুঝি না। 15 তারিখ। হ্যাঁ, এই যে 20 হলো D2 - 3। এখন হলো কি বলছিল, গতকালের আগের দিন, তাহলে বিয়োগ এই গতকাল তারপরে আর এক, তাহলে কত হয়? এখানে হলো 17 - 2, তোমার সমান কত? 15 তারিখ। বুঝতে পারলে একেবারেই সহজ, কঠিন কিছু না। অনেকে হলো দিন তারিখ হিসাব করে, আজকে, টুডে, আজকে, এইবার, এভাবে 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 মিলানোটা কঠিন, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এভাবে করলে জীবনেও আর ভুল হবে না, জীবনেও আর ভুল হবে না। হ্যাঁ? তাহলে দেখেন এখান থেকে এখন মোট যে টার্ম গুলো দেখালাম, 4 থেকে 5 মার্কের টার্ম দেখালাম। আর আপনাদের লেকচার শিটে আরো কিছু জিনিস আছে যেগুলো আলোচনার মধ্যে আনি না, এগুলো আপনারা নিজেরাই পারবেন। হ্যাঁ, যেমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ক্ষেত্রে একটা প্রশ্ন আপনাদেরকে করি। মনে করেন সে, হ্যাঁ, বিয়ে শাদী হয় নাই কার কার, একটু আওয়াজ দেন তো, তাদের জন্য দোয়া করে দেই। হ্যাঁ, মনে করেন যে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে হইলে আপনার, মেয়ে হইলেও আহ, নিজের যার যার জায়গা থেকে বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, বিয়ে ঠিক হওয়ার পর একেবারে সবাইকে আপনি দাওয়াত করছেন, আমাদেরকেও দাওয়াত করছেন, আমরা যাওয়ার জন্য প্রস্তুত, কার্ড টার্ড পাঠাইছেন। এখন বিয়ে মনে করেন আগামী কালকে, আপনার একদিন আছে, একদিন পরেই হলো আপনার বিয়ে। এমত অবস্থায় লোকজনকে দাওয়াত দেওয়া শেষ, কেনাকাটা শেষ, বাসায় আত্মীয় স্বজন এসে গেছে, এমত অবস্থায় আপনি জানলেন যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, হ্যাঁ, তার আগে বিবাহ ছিল, মানে সে ডিভোর্সি, তার ডিভোর্স হয়ে গেছে। এই অবস্থায় আপনি কি করবেন বলেন তো, আপনাদের সিদ্ধান্তটা বলেন। এই অবস্থায় আপনি কি করবেন? দেখে শুনে পছন্দ করে আপনি বিয়ে ঠিক করছেন, সবকিছু ঠিকঠাক আছে, বিয়েও হবে, কিন্তু আপনি জানছেন ঠিক একদিন আগে যে তার আগে বিয়ে ছিল, ডিভোর্স হয়ে গেছে। এই অবস্থায় কি করবেন বলেন? আমজাদ হোসাইন, বরিশালে গেছিলাম। হ্যাঁ, বরিশালের একটা আপু বলছিল, স্যার, মানে দা বটি যা পাবো, হ্যাঁ, মায়ের একটা মারতে পারবে না। তারপরে কুষ্টিয়ায় গেছিলাম, একটা আপু বলছিল, ইউনিভার্সিটির আইনের স্টুডেন্ট, বলছিল, স্যার, যা হয়ে গেছে গেছে, বাবা মা ঠিক করছে, বিয়েটা করেই নিল। বুঝতে পারছেন? তারপরে ময়মনসিংহ এর একজন বলছিল যে, স্যার, জুতা পিটা করবো, জুতা পিটা। এরকম বিভিন্ন সমগ্র বাংলাদেশে এই প্রশ্নটা করলে বিভিন্ন মন্তব্য আসে। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে কি করবেন বলেন? ক্ষমা করে দিয়ে বিয়ে শাদী করে ফেলবেন, নাকি আইনের আশ্রয় নেবেন, নাকি মামলা ঠুকে দেবেন, নাকি ধরে মাইল লাগাই দেবেন, কোনটা বলেন? এই যে আপনারা সিদ্ধান্ত নিতে পারতেছেন না, তাহলে বিসিএস ক্যাডার কিভাবে হবেন? কে বিসিএস, যাচাই করতে হবে যে ইনফরমেশনটা সত্যি কিনা।
যদি সত্যি হয় তাহলে মানে কারণ কি ছিল? যদি ভ্যালিড কোনো কারণ হয় তাহলে সেটা মাফ করা যায়, আর যদি ভ্যালিড কারণ না হয় বা এমন যদি হয় যে তারা কোনো কারণে লুকিয়েছে তথ্যটা, সেক্ষেত্রে আমার মনে হয় বিয়ে ভেঙে দেওয়া বেটার। ভালো কথা বলছেন, যেহেতু আপনি জানছেন ওই সময় যাচাই করার সময় ঘটনা সত্য। হুম। তবে এই ক্ষেত্রে যাচাই করার সুযোগ নাই। হ্যাঁ, অন্যরা কেউ কিছু বললে বলতে পারেন, যাচাই করার সুযোগ নাই। কারণ অনেকেই বলবেন, স্যার তাহলে কি ডিভোর্স যাদের দেওয়া তাদের সাথে কি বিয়ে শাদী করা যাবে না? অবশ্যই যাবে। যেহেতু সে তথ্য লুকাইছে, আপনার সাথে প্রতারণার আশ্রয় নিয়েছে, তাহলে তার সাথে আপনার সংসার টিকবে না আগে পরে। বা সে ওই স্বভাবের লোক, বা তারা ওই ধরনের, এই জন্য এই বিয়ে সাথে সাথে ভেঙে দেবেন। তবে আগে যদি জানাইতো তাহলে আপনি ভেবে চিন্তে অবশ্যই একটা ডিভোর্সি মহিলাকে বা যার বউ মারা গেছে তাকে বিয়ে করলে অনেক সফট হয়, বা বউ চলে গেছে, কিন্তু সেটা অবশ্যই প্রকৃত তথ্য, সত্য ঘটনা আগে জানাইতে হবে সিদ্ধান্ত নেওয়ার আগে। হ্যাঁ, এটা হলো প্রকৃত প্রকৃতিগত সত্য বা বাস্তবতা। এখানে যাচাই বাছার কিছু নাই, মারধরও কিছু নাই, প্রতিশোধ নেওয়ারও কিছু নেই। আপনি একটা মেয়ে হলে আপনি এর প্রতিশোধ নিলে পরবর্তীতে তো আপনারও বিয়ে হবে না। আপনি জাস্ট জানা মাত্র গোপনে আপনি সাথে সাথে আপনারা বিয়েটা ভেঙে দেবেন। কারণ একজন প্রতারক, ভণ্ড বা মনুষ্যত্বহীন মানুষের সাথে সংসার করা যায় না, আর যাই করা যায়। তবে সে যদি জানায় বা আপনি যদি কখনো জানতে পারেন, তাহলে সিদ্ধান্ত নিতে পারেন। হ্যাঁ, সিদ্ধান্ত নিতে পারেন যে ডিভোর্সি মেয়ে অথবা মহিলা, এদেরকে বিয়ে করলে অনেক সবের ব্যাপার স্যাপার আছে। আমি কোরআন হাদিস সম্পর্কে একটু কম জানি, মানে জানি না তা না, অল্প জানি, ব্যাখ্যা সহ বলতে পারবো না। যতটুকু আমি জানি যে এখানে বিশাল একটা সব আছে বিয়ে করাটা করতে পারলে। সামাজিক ভাবে যদি আপনি অবক্ষয় হয়ও, তাও মানে মানুষ কিছু কথা বলেও, কিন্তু পরকালে আপনি শান্তির ছায়া পাবেন। হ্যাঁ, তাহলে এরকম কিছু আরো টপিকস আছে, কিছু নৈতিকতা আছে। এই বিষয়গুলো যেগুলো পড়া বিষয়, এগুলো আমি আর আলোচনা করি নাই। আজকের আলোচনা এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। হ্যাঁ, আজকে ক্লাসের ফিডব্যাক দিবেন। আমরা পরবর্তীতে আবার মানসিক দক্ষতার বিষয় নিয়ে হাজির হব। আমি আশা করি 4 থেকে 5 মার্ক ইনশাল্লাহ কভার হবে। হ্যাঁ, 4 মার্ক তো পাবেনই এই থিওরি গুলোর উপরে। এরপরে আয়না পানি আছে, এগুলো আমরা পরে আরেকদিন শিখাবো। হ্যাঁ? সবাই একটু জানাবেন শেষ সময় আপনাদের ক্লাস কেমন লাগলো। লিখে জানাইতে পারেন কমেন্ট বক্স। জি স্যার, ভালো আলহামদুলিল্লাহ। ফ্রম ডাক্তার নাশমিলো, আপনার সাথে তো আগের দিন কথা হয়েছিল। থ্যাংক ইউ মাই ডিয়ার ডাক্তার আহু। ফ্রম আহমেদ, আলহামদুলিল্লাহ। থ্যাংকস ফর আলহামদুলিল্লাহ। রাফি উদ্দিন, everybody recommends of the end of class today. I like you and I pray you will be success immediately for the Ramadan. I will pray for you. Everybody will be success and to get a good job. Uh, you will be a cadre, BCS cadre, foreign cadre, or admin cadre, or police of any kinds of cadre. Okay, thank you. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।